বিকাশবাবু, প্রথমেই অনেক কংগ্রাচুলেশন জানাচ্ছি, কারণ এবারে সংসদে আপনাদের প্রায় 9টা সাংসদ যাচ্ছেন। তার সঙ্গে দুঃখ হচ্ছে কি বাংলা থেকে একটাও সাংসদ পাঠাতে পারলেন না? না, দুঃখ তো কারণ নেই। আমি ভীষণ আনন্দিত যে গোটা ভারতবর্ষ থেকে বিজেপির মতো একটা অন্ধ সাম্প্রদায়িক দল তারা ক্ষমতার থেকে দূরে আছেন। দুবার পরপর ক্ষমতায় এসে বিজেপি পরিকল্পিতভাবে ভারতবর্ষের মানুষের মধ্যে বিভাজন তৈরি করেছে, ভারতবর্ষের মানুষকে ক্রমশ দুর্বল করেছে, দরিদ্র থেকে দরিদ্রতর করেছে, আর গুটি কয়েক পরিবারকে অনেক বেশি সম্পদশালী করেছে। ভারতবর্ষের মানুষের রক্ত জল করা পরিশ্রম এবং পয়সায় যে জাতীয় সম্পদ গড়ে উঠেছিল সেগুলো ধীরে ধীরে একটি একটি করে ব্যক্তি মালিকের কাছে বিক্রি করে দিয়েছে। সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে আমি অত্যন্ত আনন্দিত যে মোদি, যিনি নিজেকে ভগবানের দূত বলে দাবি করেছেন, দূত নয়, একবার বরপুত্র না কি পুত্র বলেন, তিনি একটি শিক্ষা পেয়েছেন এবং তার দল একটা শিক্ষা পেয়েছে। ভারতবর্ষের মতো একটা বিচিত্র বহুধামুখী দেশকে কখনো একমুখী করা যায় না। এক দেশ, এক নেতা, এক ভাষা, এক নির্বাচন, এইরকম একনায়কতান্ত্রিক চিন্তা থেকে ভারতবর্ষ মুক্ত হলো। এবং নরেন্দ্র মোদীর সরকার গড়লেও কি মনে হয় আপনার সেই যে একাধিপত্যটা ছিল সেটা আর থাকবে বলে মনে করেন? দেখুন, যদি নরেন্দ্র মোদী এনডিএকে নিয়ে চলতে পারে তাহলে আমি বিস্মিত হব। তার কারণ হচ্ছে নরেন্দ্র মোদীর গোটা মানসিক গঠনটাই হচ্ছে স্বৈরতান্ত্রিক, আত্মম্ভরী। এবং এনডির যারা মূল গুরুত্বপূর্ণ যারা শরিক, একটা হচ্ছেন টিডিপি, আরেকজন হচ্ছেন জেডিইউ অর্থাৎ নীতিশ কুমার। নীতিশ কুমার তিনি ওয়েদার ককের মতো এদিক ওদিক যান, সুতরাং তিনি কখন কোথায় যাবেন তা কেউ জানে না। টিডিপি তারা সরাসরিভাবে দাবি করেছেন যে অমিত শাহকে রাখা যাবে না, এবং তাছাড়া টিডিপি যারা এইরকম উগ্র হিন্দুত্ববাদকে সমর্থন করেন না। সুতরাং এই ধরনের জোট নিয়ে কতক্ষণ চলতে পারবেন সেটা আমি জানি না, এবং না চলতে পারাটাই দেশের পক্ষে মঙ্গল, এটুকু বলি। তো ইন্ডিয়া জোটের ক্ষেত্রেও যদি ইন্ডিয়া জোট সরকার করে সেক্ষেত্রেও তো একটা বারবার প্রশ্ন উঠেছে তারা কি করে সরকার চালাবে এতগুলো দল মিলে। ইন্ডিয়া জোটের একটা ইতিবাচক দিক হচ্ছে যে ইন্ডিয়া জোটে যারা আছেন, এই তৃণমূল ব্যতীত, তারা সকলেই মোটামুটিভাবে কমিটেড ধর্মনিরপেক্ষ রাজনীতির হয়ে লড়াই করেছেন। তৃণমূলকে ধর্মনিরপেক্ষ মনে করেন না? আমি আদৌ মনে করি না। তৃণমূল প্রকৃতপক্ষে ধর্মভিত্তিক একটি রাজনৈতিক দল, তারা ধর্মনিরপেক্ষ নন। তারা প্রত্যেকটা ধর্মকেই তোল্লা দেন, যেটা ধর্মনিরপেক্ষতা একটা বিরোধী চিন্তা, এবং প্রশাসনকে তারা ধর্ম প্রচারে কাজে লাগান। পশ্চিমবঙ্গের মানুষ যদি ব্যাখ্যা করেন দেখবেন ধর্মের জন্য তারা জমি ছাড়তে রাজি আছেন, কিন্তু কারখানার জন্য নয়। বিশ্ববিদ্যালয়কে টাকা দিয়ে বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো উন্নত করার পরিবর্তে তারা জগন্নাথের মন্দির তৈরি করছেন। সুতরাং এই সমস্ত ঘটনাগুলো যদি বিশ্লেষণ করা যায় তবে তৃণমূলকে ধর্মনিরপেক্ষ দল বলা যায় না, আমি মনে করি না। অন্ততপক্ষে ধর্মনিরপেক্ষতার যে সংজ্ঞা, যা পলিটিক্যাল সায়েন্স বা কনস্টিটিউশনাল ডেমোক্রেসি থেকে বোঝায়, তাতে তারা আসেন না। সেই জন্যই তাদের আমি মনে করি না। এছাড়া ইন্ডিয়া জোটে যারা আছেন তারা লড়াই করে ধর্মনিরপেক্ষতার আদর্শকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন। এটা একটা ইতিবাচক, যার ভিত্তিতে ইন্ডিয়া জোট হয়তো সরকার করলেও এনডিএ জোটের থেকে অনেক বেশি সংঘবদ্ধভাবে চালাতে পারবেন তুল্যমূল্য বিচারে। তবে তারা কতদিন টানতে পারবেন তা কেউ জানে না। আচ্ছা, বাংলার ক্ষেত্রে যদি বলি, লোকসভা নির্বাচনে তো শুনো, তাহলে 26-এর বিধানসভা নির্বাচন, এটাতে কি স্ট্র্যাটেজি থাকছে, কিভাবে এগোবে? দেখুন, এই লোকসভা নির্বাচনটা হয়েছিল মূলত দেশের সংবিধান রক্ষা এবং দেশের প্রশাসনিক ব্যবস্থাকে কাজে লাগিয়ে মানুষের মধ্যে বিভাজন তৈরি করা। এই যে স্বৈরতান্ত্রিক ঝোঁক, তার বিরুদ্ধে দেশব্যাপী মানুষ লড়াই করেছেন, বিজেপিকে হারিয়েছেন। পশ্চিমবঙ্গে 26শে বিধানসভার মূল লক্ষ্য হবে কিন্তু
যে যথার্থ ধর্মনিরপেক্ষতা প্রতিষ্ঠার ক্ষেত্রে তৃণমূলের মতো একটা ধর্মভিত্তিক দল চূড়ান্ত দুর্নীতিগ্রস্ত, যা পশ্চিমবঙ্গের অর্থনীতির পক্ষে অত্যন্ত ক্ষতিকারক, সেই লক্ষ্য সামনে রেখে লড়াই হবে। দুটো লড়াইয়ের প্রেক্ষিতটা ভিন্ন। এবং আপনারা দেখবেন, আমরা ভারতবর্ষের ভোটারদের দেখেছি যে তারা কিন্তু যখন কেন্দ্রের ভোট হয় তখন কেন্দ্রে কারা শাসন ক্ষমতায় থাকতে পারবেন, দেশ চালাতে পারবেন, সেই দৃষ্টিকোণ থেকে ভোট হয়। রাজ্যের ক্ষেত্রে অন্যরকম হয়। ধরুন কেরালায় পরপর দুবার বামফ্রন্ট তারা জয়ী হলেন, যেটা একটা রেকর্ড, কিন্তু পার্লামেন্টের ভোটে তাদের রেজাল্টটা তত ভালো নয়। তার মানে কি যে কেরল থেকে বামপন্থীদের যে শক্ত জমি তার নড়ে গেছে? তা তো নয়। তার কারণ মানুষ ভোট দিয়েছেন যাই হোক একটা কেন্দ্রে মোদী বিরোধী সরকার হোক, এই দৃষ্টিকোণ থেকে। সেই জন্যই 24-এর ভোটের যে প্রেক্ষিত আর 26-এর ভোটের আগামী দিনে যে প্রেক্ষিত হবে, দুটো ভিন্ন। অতএব সেখানে ফলাফলও ভিন্ন হবে বলে আমার নিজস্ব ধারণা। এখন এই ধারণার উপর দাঁড়িয়ে আমরা লড়াই করব। আপনি সামাজিক মাধ্যমে চোখ রেখেছেন এই ফলাফল বেরোনোর পর সিপিএমকে নানাভাবে আক্রমণ করা হচ্ছে, ট্রোল করা হচ্ছে, এগুলোকে কিভাবে দেখছেন, মানে কিভাবে নিচ্ছেন এগুলোকে? সামাজিক মাধ্যমে তো প্রত্যেক মানুষের অধিকার আছে, তারা বলবেনই, তাতে তো কোনো আপত্তি নেই। বরং এটা থেকে তো আমরা বুঝতে পারি যে মানুষের কি দৃষ্টিভঙ্গি উঠে আসছে। যে ট্রোল করা হচ্ছে, দেখবেন এই ট্রোলটা হচ্ছে কিন্তু মূলত তৃণমূলের পক্ষ থেকেই এবং আংশিকভাবে বিজেপির একটা অংশের পক্ষ থেকে। কিন্তু যে বিষয় নিয়ে সিপিআইএম লড়াই করছে সেই বিষয় কেন্দ্রিক কিন্তু কোনো ট্রোল আসছে না। ধরুন দুর্নীতির বিরুদ্ধে লড়াই, যেটা সিপিএম একপক্ষী নির্দিষ্ট করে এগিয়েছিল, কি বলে না, এক চোখা পাখি, আনবে প্রবাদ বাক্যটা তো ভুল হচ্ছে আমার, মানে নির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগিয়েছে যে দুর্নীতি এবং প্রশাসনকে কাজে লাগিয়ে গুন্ডামি, এই দুটোকে এক জায়গায় করেছে তৃণমূল, তার বিরুদ্ধে লড়াই। এবং যার ফলে দেখবেন যে তৃণমূলের নেতা নেত্রীরা তারাও কিন্তু প্রচারে বামপন্থীদের বিরুদ্ধে, মূলত সিপিআইএমের বিরুদ্ধে, বা বলতে পারেন সিপিআইএমের কোনো দু একজন ব্যক্তির বিরুদ্ধেই তারা তাদের আক্রমণটাকে শানিত করেছেন। সুতরাং 26-এর নির্বাচনের যে পটভূমিকা সেটা সম্পূর্ণ ভিন্ন। সেখানে তৃণমূলের দুর্নীতি যেটা মানুষের কাছে আসবেই, এবং যার অনেকের ধারণা যে ওই বিভিন্ন কর্মসূচি, উন্নয়ন, তথাকথিত উন্নয়নমূলক কর্মসূচি, বা আমি বলি অনুদানমূলক কর্মসূচি তৃণমূলের শক্তি, এটা শক্তি হতে পারে না। কেন পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের সর্বত্রই এরকম অনুদানমূলক প্রকল্প আছে। আমাদের কাছে বক্তব্য হচ্ছে সেই অনুদানমূলক প্রকল্প যা মানুষকে স্বয়ং সম্পূর্ণ করে, যা মানুষকে স্বনির্ভর করে তোলে, সেটা আমাদের করতে হয়। কিন্তু যেভাবে এই যে লক্ষ্মীর ভাণ্ডার বা এই যে অনুদানমূলক যে বলছেন আপনি প্রকল্প, সেগুলো যে ভিক্ষাবৃত্তি বলে কোট করা হচ্ছে, এটা কি ঠিক? মানে মানুষকে কি অপমান করা হচ্ছে বলে মনে হয়? এটা কিছু মানুষ হয়তো ক্ষোভের কথা বলছেন, যারা বলছেন তারা ব্যক্তি হিসেবে তাদের মতামত দিচ্ছেন, সেই মতামত তাদের, এটা কোনো রাজনৈতিক মতামত নয়। আমি সেজন্য বললাম যে এই ধরনের অনুদান প্রকল্প ভারতবর্ষের সর্বত্রই আছে। পশ্চিমবঙ্গে আমরা শিক্ষা আমরা করে দিয়েছি যে লেখাপড়া শেখার জন্য কোনো পয়সা দিতে হবে না, এটাও তো একটা অনুদান। কিন্তু সেই অনুদানটা কি মানুষকে তার হিউম্যান ইন্ডেক্স ডেভেলপমেন্টে কাজ করে। আমরা গরিব চাষিদের, যারা গরিব হয়েছেন, চাষ করতে পারে, তাদের পেনশন করেছি, এটাকে একটা সোশ্যাল ওয়েলফেয়ার স্কিম, কিন্তু সেটা প্রয়োজন ভিত্তিক। এখানে যে লক্ষ্মীর ভাণ্ডার ইত্যাদি, সেটা প্রয়োজন ভিত্তিক নয়, এটা খানিকটা সবাইকে দিয়ে দিলাম। মানে আমি তো শুনেছি নাকি যার 5তলা বাড়ি আছে তিনিও দরখাস্ত করলে পরে লক্ষ্মীর ভাণ্ডার পান, জানি না এটা যথার্থ কিনা, কিন্তু প্রকল্পটা নাকি সেই রকম। এবং এই ধরনের প্রকল্প হলে পরে আমরা বলি সেটা প্রকৃতপক্ষে মানুষের স্বনির্ভরতার ক্ষেত্রে কাজ করে না। সে প্রকল্পের গুণমান নিয়ে আমরা বিচার করতে পারি, কিন্তু এটা ভিক্ষাবৃত্তি সেটা কখনো। বিকাশবাবু, অনেকেই মনে করছেন রাজনৈতিক মহলে, রাজনৈতিক বিশেষজ্ঞরা, যে লক্ষ্মীর ভাণ্ডারই তৃণমূলকে বাঁচিয়ে দিল, তৃণমূলের এই ব্যাপক ভোট পাওয়ার কারণ লক্ষ্মীর ভাণ্ডার। সেক্ষেত্রেও তারপরও কি সিপিএম লক্ষ্মীর ভাণ্ডার বিরোধিতা করতে অব্যাহত থাকবে? লক্ষ্মীর ভাণ্ডার তৃণমূলকে বাঁচিয়ে দিল যারা বলছেন, সেই বিশেষজ্ঞদের সঙ্গে আমি সবিনয়ে একমত নই। প্রথম কথা হচ্ছে, তৃণমূলকে বাঁচিয়েছে পশ্চিমবঙ্গের পক্ষে ধর্মীয় মেরুকরণ, কোনো লক্ষ্মীর ভাণ্ডার ঠান্ডার নয়। মানুষ যেখানেই বুঝেছেন তারা নিজেদের জীবন জীবিকার স্বার্থে লড়াইয়ের কথা ভেবে ভোট দিয়েছেন। লক্ষ্মীর ভাণ্ডার হয়তো একটা
ফ্যাক্টর হতে পারে, কিন্তু এটাই একমাত্র কারণ নয়। আর আমরা তো লক্ষ্মীর ভাণ্ডারে কখনো বিরোধিতা সিপিআইএম করেনি। আমি তো আবারও বলি, এটা সরকারি প্রকল্প। আমি বরং ঘোষণা করেছি বিভিন্ন মিটিংয়ে, একজনও যদি লক্ষ্মীর ভাণ্ডার থেকে বঞ্চিত হন, বামপন্থীদের ভোট দিয়েছে এই কারণে, যেটা তৃণমূলীরা প্রচার করেছে, এই যে একটা গোপন থ্রেট দিয়েছেন, আমি বলছি একজনও যদি বঞ্চিত হন, এমন দৃষ্টান্ত যদি আমার কাছে আসে, আমি তৃণমূলকে শিক্ষা দিয়ে দেবো। শিক্ষা কি? সাংবিধানিক শিক্ষা। সেটা দরকার হলে একটা ঘটনা পেলে আমি কোর্টে যাব, তখন তৃণমূল নেতাদের মজা টের পাইয়ে দেবো। এই কথা আমি নির্বাচনে বলেছি। সুতরাং লক্ষ্মীর ভাণ্ডার সরকারি প্রকল্প, এই সরকারি প্রকল্পকে প্রয়োগ করতে হবে প্রকল্পের যে ধারা, সেই ধারা অনুযায়ী, এবং সেটা মানুষের মতামত নিরপেক্ষ। যে তুমি আমাকে ভোট দিলে পাবে, তাহলে পাবে না, এইটা হচ্ছে অত্যন্ত নিম্ন রুচির এবং সংবিধান বিরোধী একটা প্রচার, যেটা তৃণমূল করেছে। তাদেরকে তৃণমূল সংবিধান বিরোধী প্রচার করে, যেটাকে মোদিকে আমরা ব্যাপক আকারে দেখছি, ক্ষুদ্র আকারে তৃণমূলে একই। এখন যেহেতু ভারতবর্ষব্যাপী লড়াইয়ের ক্ষেত্রে প্রেক্ষিতটা ওই জায়গায় ছিল, তাই মোদি হেরেছেন, সেই ফাঁকতালে তৃণমূল জিতে গিয়েছে। কিন্তু আগামী দিনে এইগুলোই তো তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ। আচ্ছা, রাজনৈতিক মহলে একটা কথা ওঠে যে বামের ভোট রামে গিয়েছিল গত নির্বাচনে, তাই বিজেপি ভালো ফল করেছিল। তো এবার অনেকটাই আশা রেখেছিল মানে বামপন্থীরা, তারাও বলছিলেন যে বামের দিকে এবারে ভোটটা ফিরবে। তো কি মনে করছেন, তাহলে কি বামের দিকে ভোটটা, মানে অন্তত ভোটের যা ফলাফল বলছে বামেদের দিকে সেই ভোটটা ফেরেনি, তাহলে সেই ভোটটা বামের ভোটটা যেটা রামে গিয়েছে, সেটা কি তৃণমূলের দিকে চলে গেল? তৃণমূল তো বেশ ভালো ফল করেছে। আপনি কিছু মনে করবেন না, কারা সেই সব রাজনৈতিক বিশেষজ্ঞ বিশ্লেষক যারা মনে করেন যে ভোটাররা কারো ব্যক্তিগত সম্পত্তি? আমি তাদের তো আদৌ রাজনৈতিক বিশ্লেষক বলি না। কেউ বলতে পারে গ্যারেন্টি দিয়ে যে এই ভোটার আমার, একমাত্র রাজনৈতিক কর্মী সে বলতে পারে যে আমার ভোটটা আমি এই দলকে দেব। সুতরাং যারা বললেন যে রামের ভোট বামের ভোট, তারা প্রকৃতপক্ষে ভোটের গুরুত্বটাই বোঝেন না বা বুঝতে দেন না। তারা মানুষের গণতান্ত্রিক অধিকার, তার মূল্যবোধটা বোঝেন না বা বোঝাতে দেন না। তারাই হয়তো বিশেষজ্ঞ হিসেবে নিজেদের পরিচিত করছেন। কেউ নির্দিষ্ট করে বলতে পারবেন নাকি যে এটা রামের ভোট বা বামের ভোট? অর্থাৎ গণতন্ত্রে একটা মানুষের ভোট একটা নির্দিষ্ট দলকেই যে সবসময় দেবে এমন নয়, তারা দেশের বা রাজ্যের পরিস্থিতি বুঝে দেবে। সব চিন্তার উপর আমরা মানুষের চিন্তাকে এত অবজ্ঞা করছি কি করে? ধরে নিই যে রামের ভোট, এটা বামের ভোট। এটা যারা বলেন, আবারও বলি সবিনয়ের সঙ্গে, তারা রাজনৈতিক বিশেষজ্ঞ নন। তারা হয়তো কারো পয়সার দ্বারা পেটোয়া লালিত পোষিত বিশেষজ্ঞ, সেই জন্য তারা এই তত্ত্বটা খাড়া করেন। মানুষ তিনি তার অভিজ্ঞতার ভিত্তিতে, তার বিবেচনার ভিত্তিতে কখনো ভোট দেন এই দলকে, কখনো ভোট দেন ওই দলকে। এটাই গণতান্ত্রিক অধিকার। আমাদের সেইটাই প্রচার করতে হবে যে আপনি স্বাধীন, আমরা বলি যে আপনি আপনার ভোট আপনি দিন, কাকে দেবেন আপনার অধিকার। আমরা বলে দিন না আপনি রামের ভোট রামকে দেবেন, আপনি বামের ভোট বামকে দেবেন। এই ধরনের অবৈজ্ঞানিক অগণতান্ত্রিক কথা আমি মানি না, মানতে চাই না, এবং যারা মানেন তাদের সঙ্গে বিদায় বলবো, আপনারা সর্বনাশ করছেন। বাবু, আমি ট্রোল করার কথা, মিম করার কথা বলছিলাম। সামাজিক মাধ্যমে আরও একটা কথা হচ্ছে যে সিপিএম আপাতত কোর্টে আর সংবাদ মাধ্যমেই রয়ে গেল। তো কোর্ট থেকে বেরিয়ে কি সিপিএমের কি আরও বেশি বেশি করে মানুষের কাছে যাওয়া হবে? সিপিএম মানুষের কাছে ছিল, আছে। আগে যেটা কোর্টে ছিল না, এখন কোর্টেও লড়াই করছে বলেই ওরা আতঙ্কিত হয়ে পড়ছেন। যারা এই কথাগুলো বলছেন তারা কিন্তু প্রতিপক্ষে তাদের আতঙ্কের প্রকাশ ঘটাচ্ছেন। কেন একটা সাংবিধানিক কাঠামোর মধ্যে সাংবিধানিক অধিকার রক্ষা করার শেষ আশ্রয়স্থল হচ্ছে কোর্ট। সেই কোর্টে তো লড়াই হবেই, এবং কোর্টে লড়াই হচ্ছে বলেই তো আজকে তারা জানতে পারছেন কত বড় দুর্নীতি হয়েছেন। তারা জানতে পারতেন যদি আজকে সিপিআইএম 500 লোক নিয়ে মিছিল করতো, আপনারা বলতেন ও ওদের কাজকর্ম নিয়ে মিছিল করে, এই কথা তো আমরা শুনি। সুতরাং আজকে কোর্টের লড়াইয়ে তৃণমূল এবং বিজেপি ক্রমশ তাদের মুখোশ খুলে যাচ্ছে বলেই আজকে তারা আতঙ্কিত হয়ে বলার চেষ্টা করছেন সিপিএম কোর্টে আছে, ময়দানে নেই। তার আগে বলতেন সিপিএম ময়দানে আছে, ঘুরে বেড়ায়, অন্য কোনো কাজ নেই। আমরা দুটো ক্ষেত্রেই আছি, দুটো ক্ষেত্রে আমরা সমান গুরুত্ব দিয়ে সমান শক্তি দিয়ে লড়াই করছি এবং আগামী দিনে করব। বাবু, একটা বাংলার ক্ষেত্রে একটা বিষয় আপনি বললেন যে অনেক জায়গায় ধর্মীয় মেরুকরণের ভিত্তিতে ভোটটা হয়েছে, মানুষ নিজেদের আইডেন্টিটি ক্রাইসিসের ভয়ে ভোটটা দিয়েছে তার যাকে ঠিক মনে হয়েছে। দেশের নিরিখে কি আপনি বলতে পারেন যে ধর্মীয় মেরুকরণে ভোট হচ্ছে? কারণ আমরা দেখছি যেখানে অযোধ্যায় রাম মন্দির তৈরি হচ্ছে
সেই ফৈজাবাদেই তো বিজেপি হেরে গেছে। আপনি আমার কথাটা হয় আমি বোঝাতে পারিনি কিংবা বুঝতে পারেননি। গোটা দেশে আজকে বিজেপির বিরুদ্ধে মানুষ ভোট করেছেন উগ্র হিন্দুত্ববাদের বিরুদ্ধে। সেই উগ্র হিন্দুত্ববাদের বিরুদ্ধে ছিল আমাদের ধারাবাহিক প্রচার, তার সুবিধাটা তৃণমূল পেয়েছেন, যার ফলে তৃণমূল এখানে সেই উগ্র হিন্দুত্ববাদের বিরোধিতা করতে গিয়ে তারা মুসলিম গোষ্ঠীকেই মনে করেছেন তাদের সম্পদ এবং তারা ধরে রাখার চেষ্টা করেছেন। ভোটের আপনি যদি অ্যানালিসিস দেখেন দেখবেন সাধারণভাবে যে এই সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট তৃণমূলের পক্ষে গিয়েছে। এটা গোটা ভারতবর্ষকে মাথায় রেখে এটা হয়েছে, কারণ এই সংখ্যালঘু মনে করেছেন যে সিপিআইএম এখন দুর্বল, অতএব সিপিআইএমকে ভোট দিয়ে কী হবে, বরং যদি আমরা তৃণমূলকে ভোট দিই তাহলে তৃণমূল রাজ্য সরকার ক্ষমতায় আছে, আমাদের পিঠ বাঁচাবার চেষ্টা করবে। কিন্তু তৃণমূল যে অত সর্বনাশ ওদের করছে ওটা একটু বুঝতে সময় লাগবে, কিন্তু ধীরে ধীরে বুঝতে পারছেন। তাহলে 26-এর নির্বাচনের জন্য আপনারা প্রস্তুত? আমরা সবসময় প্রস্তুত, আমরা মাঝে মধ্যে আছি। ওরা কোনো একটা নির্বাচনে হেরে গিয়ে বসে থাকি না আমরা। তাহলে ধরুন 2021-এর নির্বাচনে যখন ওই রকম বিপর্যয় হলো, সমস্ত মানুষ যখন দরজা বন্ধ করে ঘরে বসে আছেন, স্বামী তার স্ত্রীকে সাহায্য করতে পারছেন না, প্রেমিক তার প্রেমিকাকে চুমু খেতে পারছেন না, তখন একমাত্র বাম কর্মীরাই মাঠে ঘাটে ময়দানে দাঁড়িয়ে তারা লড়াই করেছেন, মানুষের পাশে থেকেছেন, দিনের পর দিন তারা ক্যান্টিন চালিয়েছেন। যাদবপুরের শ্রমজীবী ক্যান্টিন একটা দৃষ্টান্ত হয়ে গেছে ভারতবর্ষের কাছে। এই কাজগুলো সিপিআইএম কর্মীরাই করেন, এই কাজ অন্য কেউ করেন না। সিপিআইএম কর্মীদের দেখে দেখে কি মমতার 1 টাকার কি ক্যান্টিন নাকি চালু করেছিলেন, শুধু বিজ্ঞাপনটাই হয়েছে, একজন লোকও খাবার পায়নি। অতএব সিপিআইএম কর্মীরা মাঠে ময়দানে আছেন, তারা থাকবেন এবং আগামী ভবিষ্যৎ, ভারতবর্ষের ভবিষ্যৎ তো বামপন্থীদের হাতে, এ নিয়ে কোনো সন্দেহ নেই।